আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। যাবতীয় তারিফ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক, আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনী ভাইরা, আজকে আরবি হরফগুলির মাখরাজ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। দেখুন, প্রতিটি ভাষারই মাখরাজ রয়েছে, চাহে বাংলা বলুন, ইংরেজি বলুন, উর্দু বলুন, সব ভাষার মাখরাজ রয়েছে। আরবি ভাষারও সেই রকম, আরবি হরফগুলোরও সেই রকম মাখরাজ রয়েছে। মাখরাজ কি? উচ্চারণের উৎপত্তি স্থল, অর্থাৎ আপনি যেখান থেকে উচ্চারণ করবেন, মানে যে জায়গা থেকে হরফটি বের হবে সেই জায়গাটি হচ্ছে মাখরাজ। তো অন্যান্য ভাষার ক্ষেত্রে বা অন্যান্য লেটার বা বর্ণ এগুলোর ক্ষেত্রে সহিশুদ্ধভাবে যে মাখরাজ, এটা অতটা ধর্তব্য নয়, যদিও জরুরি, কিন্তু আরবি হরফগুলির ক্ষেত্রে মাখরাজ জানাটা অবশ্যই দরকার, অবশ্যই দরকার। কেননা মাখরাজ যদি আপনি সহিশুদ্ধভাবে না জানেন, সঠিকভাবে না জানেন, কোন হরফটা কোথা থেকে বের হয় এটা যদি আপনি না জানেন, তাহলে আরবির যে শব্দ, সেই শব্দের মানে পর্যন্ত চেঞ্জ হয়ে যেতে পারে। অতএব অবশ্যই অবশ্যই আপনাদেরকে মাখরাজ শিখতে হবে। কোন হরফটা কোথা থেকে উচ্চারিত হচ্ছে এটা জানা একান্তই দরকার। এই জন্য আসুন আজকে আমরা 29টি আরবি হরফের 18টি মাখরাজ আজকে আমরা জেনে নিই। আরবি হরফ হচ্ছে টোটাল 29টি। এই 29টি অক্ষর বা 29টি হরফ 18টি জায়গা থেকে বের হয়, 18টি জায়গা থেকে উচ্চারিত হয়। তো সেই 18টি মাখরাজ আমরা জেনে নিই, চলুন। দেখুন, 29টি অক্ষর, 18টি মাখরাজ। মাখরাজ মানে হচ্ছে উচ্চারণের উৎপত্তি স্থল। ওকে, 1 নাম্বার মাখরাজ কি আছে দেখুন, হালাকের বা কণ্ঠনালীর শুরু হতে উচ্চারিত হয় হামজা হা, হামজা হা। ঠিক আছে, কণ্ঠনালীর শুরু মানে নিচের দিকে, মানে বুক থেকে, আপনার যে চেস্ট রয়েছে, ছাতি রয়েছে, বুক রয়েছে, সেই দিক থেকে শুরু হবে, উঠতে উঠতে আপনার মুখের দিকে আসবে। ঠিক আছে, তাহলে চেস্ট ছাতির দিক থেকে শুরু হচ্ছে, যে তাহলে প্রথমেই যে গলার যে প্রথম কণ্ঠনালীর যে প্রথম, সেইখান থেকে 2টা হরফ বের হয়, একটা হচ্ছে হামজা আর একটা হচ্ছে হা। এটা হচ্ছে ছোট হা, যেটা হামজা হা, হামজা হা। ওকে, 2 নাম্বার মাখরাজ দেখুন, হালাকের বা কণ্ঠনালীর মাঝখান হতে উচ্চারিত হয় আইন হা, আইন হা। এটা আপনার গলার মধ্যখান থেকে বের করবেন। ঠিক আছে, মধ্যখান থেকে একটু চেপে বের করবেন, আইন হা, আইন হা, আইন হা। অবশ্যই গলার মধ্য থেকে বের করার চেষ্টা করবেন। এগুলো প্রাথমিকভাবে হতে চাইবে না, কিন্তু আপনাকে প্র্যাকটিসের মধ্য দিয়ে এটা সঠিক করতে হবে। 3 নাম্বার মাখরাজ দেখুন, হালাকের বা কণ্ঠনালীর শেষ ভাগ হতে উচ্চারিত হয়। এবার আপনি তাহলে মধ্যভাগ থেকে আইন হা, এবার তার একটু উপরে, অর্থাৎ শেষ ভাগ, গলার শেষ ভাগ থেকে 2টা হরফ, একটা হচ্ছে গইন খ, গইন খ, গইন খ। ঠিক আছে, তাহলে প্রথমে হচ্ছে গলার শুরুতে হামজা হা, দারমিয়ান হালাক অর্থাৎ গলার মধ্যখান থেকে আইন হা, আখরি হালাক অর্থাৎ শেষ ভাগ হতে
গইন খ, গইন খ, ব্যাস। এই তিনটে মাখরাজ খুবই জানা জরুরি, একদম জানা জরুরি। এরপরে এবার চলে আসুন উপরের দিকে। দেখেন 4 নাম্বার মাখরাজ হচ্ছে জিভের গোড়া, মানে আপনার যে জিভ রয়েছে তার একেবারে গোড়া, আলা জিভ একদম গোড়া, এবং তার বরাবর উপরের তালুর সাথে এবং সোজাসুজি উপরের তালুতে লাগাবেন। জিভের গোড়াটা তার বরাবর তালুতে লাগাবেন, দিয়ে উচ্চারিত হবে 2 নোক্তাওয়ালা কফ। এই যে কফ, এই কফটা জিভের গোড়া সোজাসুজি তালুতে লাগিয়ে কফ 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 এইভাবে উচ্চারণ করবেন, ঠিক আছে। তারপরে দেখেন 5 নাম্বার মাখরাজ কি বলছে, জিভের গোড়া হতে একটু আগে, অর্থাৎ জিভের গোড়া তার বরাবর তালুতে লাগিয়ে আপনি কফ উচ্চারণ করলেন। এবার জিভের গোড়া থেকে একটু আগিয়ে আসবেন, ঠিক আছে। একটু আগিয়ে এসে কি তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় মধ্যখান পেঁচানো কাফ। এই যে কাফ, তাহলে এটা হচ্ছে কফ আর এটা হচ্ছে কাফ, কফ কাফ কফ কাফ, ওকে। এবার 6 নাম্বার মাখরাজ দেখুন, 6 নাম্বার মাখরাজ কি বলছে, জিভের মাঝখান এবং তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয়। অর্থাৎ এখানে জিভের মধ্যখান, আপনার যে জিভ রয়েছে তার মধ্যখানটা সোজাসুজি উপরের তালুতে লাগিয়ে এই 3টি হরফ উচ্চারিত হয়। একটা কি, জিম শিন ইয়া, ওকে। জিম, হ্যাঁ, মধ্যখানটা, জিভের মধ্যখানটা উপরের তালুতে লাগিয়ে একটু শক্তভাবে উচ্চারণ করবেন, ঠিক আছে। জিম, তারপরে এটা হচ্ছে ছোট শিন, শিন ইয়া, জিম শিন ইয়া, জিম শিন ইয়া, ওকে। তারপরে দেখুন 7 নাম্বার মাখরাজ কি বলছে, জিভের কিনারা এবং তার বরাবর উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে, ওকে। মানে এখানে জিভের কিনারাটা, হ্যাঁ, এবার তার বরাবর সোজাসুজি যে উপরের মাড়ির যে দাঁত তার গোড়াতে লাগাবেন এবং উচ্চারিত হবে কি, দদ, ঠিক আছে। এইভাবে উচ্চারণ করবেন, দদ 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 দদ, ওকে। তারপরে দেখেন 8 নাম্বার মাখরাজ কি বলছে, জিভের আগার কিনারা, ওকে, জিভের যে আগা তার কিনারা এবং সামনের উপরে 2 পাশের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে, হ্যাঁ, উচ্চারিত হয় লাম। এখানে বলছে জিভের আগার কিনারা, মানে আপনার যে জিভের একেবারে আগা, ঠিক আছে, এই আগাটা, হ্যাঁ, এবং সামনের উপরের 2 দাঁতের গোড়ার সাথে, ঠিক আছে। আপনার জিভের আগাটা উপরের যে সামনের 2 দাঁত, বড় বড় দাঁত দেখতে পান, উপরের যে সামনের 2 দাঁত তার গোড়াতে লাগাবেন, ওকে। জিভের আগা উপরের সামনের দাঁতের 2 দাঁতের গোড়ায় লাগাবেন, দিয়ে বলবেন লাম লাম লাম। এর মাখরাজ জানার সহজ একটি পদ্ধতি, আপনি আল বলুন, আল 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 আল। দেখেন জিভের আগাটা সোজাসুজি উপরের 2 দাঁতের গোড়ায় লাগছে, ওকে। তাহলে ওখান থেকে লাম বের করতে হবে। এবার 9 নাম্বার মাখরাজ দেখুন কি বলছে, বলছে জিভের আগা এবং তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় নুন, ঠিক আছে। এখানে কি, জিভের আগা এবং তার বরাবর উপরের তালু, নুন আন আন। এখানে জিভের একেবারে আগা না, জিভের আগা থেকে একটু পেছিয়ে নুন নুন আন আন আন, মানে যেখান থেকে লাম বের হলো তার একটু, মানে একটু পেছনে মাড়িতে আর কি, তো ওই জায়গা থেকে বের হবে, তালু থেকে বের হবে নুন, ঠিক আছে। জিভের আগাটা জিভের আগার একটু পেছনে, হ্যাঁ, তার বরাবর সোজাসুজি উপরের তালুতে লাগে, মানে গোড়া থেকে একটু পেছনে ওই জায়গায় লাগিয়ে বের হবে নুন, আন 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 বলুন, দেখেন নুনের উৎপত্তি স্থল বেরিয়ে যাবে, ঠিক আছে। এবার 10 নাম্বার মাখরাজ দেখুন, জিভের আগার উল্টো পিঠ, ওকে, আর আর আর। দেখেন জিভের আগার উল্টো পিঠ
এবং তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয়। ওকে, মানে আপনার যে জিভের একেবারে আগা, এটার সামান্য একটু পেছনে, ওকে, সামান্য একটু পেছনে, এটা সোজাসুজি উপরের তালুতে লাগিয়ে এই রটা বের হবে। আর 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 আন 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 আর আর। ওকে, তাহলে জিভের আগার উল্টো পিঠ, মানে জিভের আগার উল্টো পিঠ, এটা তার বরাবর উপরের তালুতে লাগিয়ে উচ্চারিত হয় র র র। এখানে উল্টো পিঠ বলতে এটাই বোঝাচ্ছে যে আপনার যে আগাটা তার একটু পেছনে, একেবারে আগা নয়, তার একটু পেছনে, হ্যাঁ, ওইটা সোজাসুজি উপরের তালুতে লেগে রটা বের হয়। আর আর আন আন আন। ওকে, তারপরে দেখুন 11 নম্বর মাখরাজ কি বলছে, জিভের আগা এবং সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয়। জিভের আগা এবং সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় ত, দাল আর হচ্ছে তা। ওকে, মানে আপনার যে জিভের আগাটা, ওটা উপরের যে সামনের দুই দাঁত, উপরের সামনের দুই দাঁতের গোড়াতে লাগিয়ে উচ্চারিত হয় এই তিনটে হরফ। একটা হচ্ছে ত, আর একটা হচ্ছে দাল, আর একটা হচ্ছে আত। দেখেন আত বলুন, দেখেন ঠিক গোড়া থেকে বের হচ্ছে। আদ বলুন, গোড়া থেকে বের হচ্ছে। আত বলুন, গোড়া থেকে বের হচ্ছে। ঠিক আছে, কিন্তু ত এবং তায়ের মধ্যে একটু পার্থক্য হবে। কীরকম? যখন আপনি তা উচ্চারণ করবেন তো নর্মাল যেরকম হয় আত আত তা তা, কিন্তু এই ত যখন উচ্চারণ করবেন তখন একটু মুখটা গোল করবেন, পুর করবেন, ত ত ত। ওকে, তাহলে তারপরে 12 নম্বর মাখরাজ দেখুন কি বলছে, জিভের আগা এবং সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয়। মানে জিভের, আপনার জিভের আগাটা সামনের উপরের দুই দাঁতের আগা, এটা হচ্ছিল গোড়া থেকে। ওকে, সামনের উপরের দুই দাঁতের গোড়া থেকে লেগে উচ্চারিত হচ্ছে ত দাল তা। এখন সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লেগে উচ্চারিত হবে। জিভের আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লেগে এই তিনটে হরফ উচ্চারিত হবে। একটা হচ্ছে জ জাল সা। ওকে, জ জাল সা। তাহলে এই যে সা যখন উচ্চারণ করবেন, জিভের আগাটা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগাবেন। জাল যখন উচ্চারণ করবেন, জিভের আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগাবেন। জ যখন উচ্চারণ করবেন, জিভের আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগাবেন। ঠিক আছে, জ উচ্চারণ করার সময় আপনার মুখখানা একটু পুর করবেন। জ জ জাল 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 সা সা সা। ওকে, এখন এগুলো সঠিকভাবে উচ্চারণ করার আরেকটি কৌশল আছে, যে জিভটাকে একটু বাইরে বের করে দেবেন। যখন সা বলবেন, সা সা সা, দেখবেন অটোমেটিক হয়ে যাবে জাল 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 জ জ জ। ওকে, এরপরে দেখেন 13 নম্বর মাখরাজ কি বলছে, জিভের আগা এবং সামনের উপর নিচের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয়। হ্যাঁ, এটা যে জিভের আগা সামনের উপর নিচের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয়। যেমন হচ্ছে সিন সদ সদ, সিন সিন, জা জা। এটা মেনলি এই যে সামনের উপর নিচের দুই দাঁতের আগার সাথে, এটা সহজভাবে আমি বলে দিই, সেটা হচ্ছে আপনার জিভের আগা, এই আগাটাকে আপনার নিচেকার যে দাঁতগুলো রয়েছে এই নিচের দুই দাঁতের আগায় লাগাবেন। ওকে, নিচেকার দুই দাঁতের আগায় লাগাবেন বা একটু নিচে লাগাবেন, আগা থেকে একটু নিচে। সিন, যেমন সিন
সদ, জা। তাহলে এটা হচ্ছে আসল মাখরাজ, যে জিভের আগাটা আপনার নিচের দাঁতের আগার সাথে লাগাবেন। আগা থেকে একটু নিচে লাগালেই হবে, একটু সামান্য পরিমাণ একটু যদি নিচে চলে আসে তাহলেই হবে। সিন, সদ, জা। ওকে, জিভের আগা কি হবে? নিচের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হবে। এটা উপর নিচ এটা করবেন না, এই যে নিচের দুই দাঁতের আগার সাথে লাগালেই এই তিনটে হরফ বের হয়ে যাবে। জা, সিন, সদ। এখন এটা হচ্ছে বড় সিন আর এটা হচ্ছে সদ। তো এই সিন আর সদ পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এইটা আপনি পুর করবেন, মানে যখন সদ বলবেন মুখটা একটু গোল করবেন, সদ, সদ, সদ। আর এটা যখন এ করবেন তখন নর্মাল বারিক, সিন, 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 জা, জা, জা। ওকে, এরপরে কত 14 নাম্বার মাখরাজ দেখেন কি বলছে, দুই ঠোঁট না মিলিয়ে মাঝখান হতে উচ্চারিত হয়। ওয়াও, ওয়াও, ওয়াও। মানে এই যে ওয়াও উচ্চারণ করার সময় আপনার ঠোঁট দুটো মিলবে না, এটা প্রাকৃতিকভাবেই হয়। ঠোঁট মিলিয়ে তো আপনি ওয়াও বলতে পারবেন না, ঠিক আছে? তাহলে মাঝখানটা একটু স্বাভাবিক গোল হবে এটা। তারপরে 15 নাম্বার মাখরাজ কি বলছে দেখুন। 15 নাম্বার মাখরাজ হচ্ছে দুই ঠোঁটের ভিজে অংশ মিলিত হয়ে উচ্চারিত হয় বা, বা, বা। মানে আপনার যে ঠোঁট, এই দুই ঠোঁটের যে ভেজা অংশ সেখান থেকে বা উচ্চারিত হয়, এগুলো অটোমেটিকই হয়, বা, বা। তারপরে দেখুন 16 নাম্বার মাখরাজ, দুই ঠোঁটের শুকনো অংশ মিলিত হয়ে উচ্চারিত হয় মিম, 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 মিম। তাহলে বা হচ্ছিল ভেজা অংশ আর এটা হচ্ছে মিম, হচ্ছে শুকনো অংশ। ওকে, এরপরে 17 নাম্বার মাখরাজ কি বলছে দেখুন। বলছে নিচের ঠোঁটের ভিজে অংশ এবং সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয়। হ্যাঁ, ফা, 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 ফা। এটা অ্যাকচুয়ালি বইয়ে যেভাবে আছে অ্যাকচুয়ালি সেইভাবে করতে গেলে হবে না, আমি বলে দিচ্ছি দেখেন। নিচের ঠোঁটের ভিজে অংশ এবং সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয়। তো আমি সহজভাবে বলে দিচ্ছি, ফা উচ্চারণ করার সময় ঠোঁট দুটো একটু ভরে নেবেন ভেতরে, ফা, ফা, ফা। এবং দুই দাঁত আপনার ঠোঁটের সাথেই লাগবে, কিন্তু আপনার নিচেকার ঠোঁটটা কি হবে? একটু ভেতরের দিকে থাকবে আর ওপরের দাঁত মানে ঠোঁটের একটু বাইরে থাকবে। যে ফা, 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 ফা। ওকে, ফা নিচের ঠোঁটের ভিজা অংশ এবং সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লেগেই হবে। হ্যাঁ, ভেজা অংশ, তাহলে কি হবে? ফা, ফা। এবার 18 নাম্বার মাখরাজ মুখের খালি অংশ হতে উচ্চারিত হয় আলিফ, আলিফ, আলিফ। এইভাবে উচ্চারণ করবে, আলিফ বলে চেপে ধরবেন না, একটু বাতাসটা বের হয়ে যাবে, ঠিক আছে? আলিফ, 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 আলিফ। এটা কোনো অংশে মানে মুখের কোনো অংশে কি হবে? মানে এ হবে না, টাচ করবে না এবং বাতাসটা একটু বাইরে বেরিয়ে যাবে। আলিফ, আলিফ, আলিফ। এখন এখানে কি বলছে দেখুন, জ এবং ত উচ্চারণের সময় মুখ একটু গোল করে আওয়াজ মোটা করতে হবে। ওকে, যেমন জ, 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 ত, ত, ত। হ্যাঁ, এগুলো একটু আওয়াজটা মোটা করবেন এবং পুর করবেন, গোল করবেন মুখটা যখন এগুলো উচ্চারণ করবেন। আর তারপর দেখেন সিন আর সদ, সিন, সদ, এগুলো উচ্চারণ প্রায় একই রকম, শুধু পুর মানে মোটা আর হচ্ছে বারিক পাতলা, এর পার্থক্য। সদ এটা পুর হবে, মোটা হবে, এবং সিন বারিক হবে, ঠিক আছে? সদ এটা পুর হয়ে গেল, সিন বারিক হয়ে গেল। ওকে, তো মেন কথা হচ্ছে আপনার যে এই যে 29টি হরফের যে মাখরাজ রয়েছে, 18টি মাখরাজ, এর মধ্যে মেনলি হচ্ছে এই যে এইগুলা খুবই মানে বের করতেই হবে, বাকিগুলো অটোমেটিক ইনশাল্লাহ বের হয়েই যায় প্রায়। যেমন ধরেন হামজা, হা, এগুলো বের করতে হবে। তারপরে আইন, হা, এটা বের করতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে।
গইন খ বের করার চেষ্টা করতে হবে, কফ বের করতেই হবে, না হলে ভুল। এই যে কাফ আর কফ মানে কুল, দুটোই যদি কুল বলে দেন অনেক ভুল হয়ে যাবে, ঠিক আছে, অনেক ভুল। তাহলে এই দুটো আপনাকে পার্থক্য করতেই হবে। এটা হচ্ছে আপনার একেবারে জিভের গোড়া, হ্যাঁ, জিভের গোড়া তার বরাবর তালুতে লাগিয়ে এটা বের হয়, কফ কফ কফ। তার একটু আগিয়েই কাফ 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 কাফ। তাহলে এই জায়গায় যেন ভুল না হয়, এই দুটো আপনাকে বের করতেই হবে। তারপরে পার্থক্য আপনাকে করতে হবে যে জিম, তারপর আমরা ভুল করি জ, তারপর আমরা ভুল করি কোথায়, জাল। এই যে এই তিনটের উচ্চারণে কিন্তু আমরা ভুল করে ফেলি, ওকে, আমরা ভুল করে ফেলি। এই যে এখানে দেখতে পাচ্ছেন জিম আর এখানে দেখতে পাচ্ছেন জ আর জাল, একই ধরনের উচ্চারণ করি, ঠিক আছে। তো এই জায়গায় ভুল করা যাবে না। জিমের মাখরাজ হচ্ছে জিভের মধ্যখান তার বরাবর উপরের তালুতে লাগিয়ে জিম। তারপরে জয়ের মাখরাজ হচ্ছে কি জিভের আগাটা কি সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে, ওকে, জিভের আগাটা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে জ জাল জ জাল। যদিও এই দুইয়ের মাখরাজ একই, কিন্তু এর পার্থক্য কি, জ পুর করবেন, জাল বারিক করবেন, ওকে। তারপরে আমাদেরকে যেটার মাখরাজ জানতে হবে, এই যে শিন, এই যে সিন সদ, এই পার্থক্য আমাদেরকে জানতে হবে। আমরা পার্থক্য করতে পারি না, ঠিক আছে। এই যে এটা হচ্ছে ছোট শিন, এটা হচ্ছে ছোট শিন, এই ছোট শিনটা কোত্থেকে উচ্চারিত হবে, জিভের মধ্যখান থেকে, হ্যাঁ। তাহলে এটা বলতে হবে শিন শিন। আর এটা কি জিভের আগা, হ্যাঁ, নিচের সামনের দাঁতের আগার সাথে লেগে সিন সিন। আর এটা এটা একই জায়গা থেকে হলেও এটা পুরো হবে সদ সদ সদ, ওকে। তাহলে এগুলোর মাখরাজ আমাদেরকে জানতে হবে। তারপরে এই যে এটা সা সা সা, ওকে। তাহলে সিন সদ সা আর শিন, এগুলোর মাখরাজ আমাদেরকে অবশ্যই জানতে হবে, নাহলে গুনাহগার হতে হবে। তারপরে এই যে তা তয়ের, এই যে এটা পুর হবে, এটা বারিক হবে, ওকে। তারপরে এই যে জা, হ্যাঁ, জা জ জাল জিম, এগুলোর মাখরাজ অবশ্যই জানতে হবে, নাহলে গুনাহগার হতে হবে। এই যে দদ, এর মাখরাজ জানতে হবে, নাহলে দদের উচ্চারণ দালের মতো করে ফেলবেন, ঠিক আছে। তাহলে দদ আর দাল, এগুলো দুটাই যদি দা দা করি হবে না, ওকে। তাহলে দদের মাখরাজও জানতে হবে, দালের মাখরাজও আমাদেরকে জানতে হবে। তাহলে মেনলি আমাদেরকে এই যে হামজা হা, আইন হা, গইন খ, তারপরে কফ কাফ, তারপরে জিম শিন দদ, হ্যাঁ, তারপরে দেখুন ত দাল তা, হ্যাঁ, জ জাল সা জা সিন সদ, এগুলোর মাখরাজ অবশ্যই অবশ্যই আপনাদেরকে জানতে হবে, ঠিক আছে, অবশ্যই জানতে হবে, না হলে চরমভাবে ভুল হয়ে যাবে। অতএব এই মাখরাজগুলো সঠিকভাবে জানার চেষ্টা করুন, হ্যাঁ। বাকি যে মাখরাজগুলো আছে সেগুলোও জানতে হবে, কিন্তু বিষয়টা হচ্ছে ওগুলো প্রকৃতিগতভাবেই অটোমেটিক বের হয়ে যায়, ইনশাআল্লাহ কোনো অসুবিধা হয় না। কিন্তু এগুলো বের হতে চায় না, আপনাকে বের করতে হয়, একটু কষ্ট করে প্র্যাকটিস করে করে আপনাকে বের করতে হয়। তো প্রিয় দিনী ভাইরা, আজকের ভিডিও এখান থেকেই, হ্যাঁ। তো আপনারা অবশ্যই মাখরাজগুলো শেখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।